নমস্কার, গুড ইভিনিং। শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। আমাদের মধ্যে দুজন ডাক্তারবাবু যথারীতি উপস্থিত। আপনারা অবশ্যই কিন্তু লাইভে অংশগ্রহণ করতে পারবেন। এনবিপি মানেই তো আমাদের একটা ভরসা, আস্থা, বিশ্বাস। এত বছর ধরে তারা কাজ করছে, এত বছর এত পেশেন্টদের তারা ভালো করে তুলেছেন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। চেম্বার তো করেনি, পাশাপাশি টিভি চ্যানেলে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন। এটা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবেও প্রোগ্রামগুলো থাকে। আপনাদের জন্যই প্রোগ্রামগুলো রাখা, এবং অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারবেন আমাদের সাথে। আর লাইভে তো আছেন দুজন ডাক্তারবাবু, আলাপ করাবো। আমাদের মধ্যে উপস্থিত ডক্টর ভাদুরী এবং ডক্টর খান। নমস্কার, কি দুজনকেই নমস্কার জানাই। নমস্কার। আজকে পেটের রোগ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বোধহয় কেউ ফোনে এসছিলেন। আচ্ছা, আরেকবার চেষ্টা করুন প্লিজ। আমরা ফোন নিতে থাকবো, আপনারা ফোনে চলে আসবেন। আর হেল্পলাইন নাম্বার তো রয়েছেই খোলা, হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন সবাই 9830235527 অথবা 37। ডক্টর খান, একটু জিজ্ঞেস করি আপনাকে, পেটের এই গরমকালে বিশেষত দেখছি অনেকেরই আমাশা রোগটা দেখা যাচ্ছে। এই আমাশা ব্যাপারটি কি এবং কিভাবে নিরাময় করা সম্ভব আয়ুর্বেদে, একটু জেনে নিই। আমাশা রোগ কথাটার মধ্যে আছে আশয়, মানে আশয়টা বলতে তাপশ্রী বলতে আছে, আমার স্টোমাককে বলতে আছে। তো স্টোমাকে যদি আম জমতে থাকে সেটাই হচ্ছে আমাশয়। তো আম বলতে গেলে ইনডাইজেস্ট যে সেটা একটা পার্ট, মানে অপক্ষ আম বা অপক্ষ খাদ্য যেটা ডাইজেস্ট প্রপারলি হচ্ছে না, সেটা টোটালি ওটা স্টোমাক থেকে চলে যাচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রে, সেখান থেকে আমাদের ইয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওটা মিউকাস জমে থাকে, ওটাই হচ্ছে আম। তো যার ঠিকঠাক করে হজম হচ্ছে না, যার প্রপার ইয়ে হচ্ছে না, পেট ফুলে থাকছে, তারই আমাশাটা হচ্ছে। আচ্ছা, আমাশা মানে পুরনো আছে, অনেকের শুনি যে আমার খুব পুরনো আমাশা, মানে অনেক বছরের ক্রনিক বোধ হয়। তো সেটাও সুন্দরভাবে সারানো কি সম্ভব হয়? হ্যাঁ, যদি গোড়া থেকে তার চিকিৎসা করা হয়, মানে যদি জানা যায় যে কি হয়েছে অ্যাকচুয়ালি তার সমস্যাটা পুরোপুরি গোড়া থেকে সমস্যা জানা গেলে, তখন তার চিকিৎসা করাটাও সম্ভব হয়ে যায়। যেমন আমাদের যে থেরাপি আছে, অ্যাকচুয়ালি পঞ্চকর্মা যে থেরাপি হয়, সেটাতে দিয়ে আমাদের বডি টক্সিক করা, মানে টক্সিফিকেশন যে বডি থাকে এটাকে ইনটক্সিফিকেশন করা যায়, ডিটক্সিফিকেশন করা যায় সেটাতে। তো সেইভাবে করে সেখানে যে থেরাপি আছে সেটা দিয়ে বডিটাকে পুরোপুরি ডিটক্সিফিকেশন করে সে আমাশার ট্রিটমেন্ট পুরোপুরি নির্মূল করা যায়, যত পুরনো আমাশাই হোক না কেন। আচ্ছা, আর পেটের গন্ডগোল তো আরেকটা সমস্যা যেটা দেখা যায় আমাশার পাশাপাশি, সেটা হচ্ছে যে আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জ হলেই কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, আমরা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি নিয়ে আসবো আলোচনায়। তার আগে একটু ফোনটা দেখে নিই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, দমদম থেকে। আচ্ছা বলুন। আমার হচ্ছে আমার যে দিদি আছে, তো ওর পায়ে না ভীষণ ব্যথা, মানে এত ব্যথা, মানে ভাবে পর্যন্ত। আচ্ছা, যখনই ডাক্তার মানে বলছি যে যখনই মানে ব্যথাটা বেশি হয় তখনই না পেনকিলার খায়। আবার পেনকিলার খেলে একটু কমে গেল, তারপরে কোনো সময় তো হয় দিচ্ছে, দিচ্ছে, মানে গরম জলে হতে একটু গরম দিচ্ছে, কিন্তু ব্যথাটা কমছে না। মানে একটু ভালো থাকে, কিছুক্ষণ পরে আবার পা ব্যথা শুরু হয়। আচ্ছা, খাবে দিদি আমার, হ্যাঁ আমার বড় বোন আর কি। তো ডাক্তার যদি বলেন তো কোথায় কি দেখা করতে হবে, ডাক্তারের সাথে যদি বললেন খুব ভালো হয়। কতদিন ধরে হয়েছে সমস্যাটা? আমার দিদিকে নিয়ে যেতে পারবো আর কি। কতদিন হয়েছে এটা ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন? কতদিন ধরে ভুগছেন উনি এই রোগে? হ্যালো, হ্যাঁ, কতদিন ধরে ভুগছেন? শোনা যাচ্ছে না। আচ্ছা, অনেক দিন ধরে কি ভুগছেন? অনেক বছর ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। কোনো ডাক্তার মানে খায়, ওষুধ খায়, মানে এগুলি করে, যার জন্য ডাক্তার দেখানো হয়নি এখন। তো ডাক্তাররা কি অ্যাডভাইস করতে কিভাবে আমাদের করতে হবে? প্রথম কথা হচ্ছে, ওনার যেটা হয়েছে আপনার দিদি, তো তার হাড় ক্ষয় হচ্ছে, ঠিক আছে, এবং হাড় ক্ষয় হচ্ছে বলেই ব্যথাটা একটা ক্রনিক জায়গায় চলে গেছে। এটা অস্টিও আর্থ্রাইটিস বলে, যেটা আমাদের হাঁটুর যে জয়েন্টটা, এখানে এই জয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। অনেক সময় ইনফ্লেমেশন দেখা যায়, অনেক সময় ওখানে লাল হয়ে ফুলে থাকতে পারে। তারপরে দেখা যায় ওই জায়গাটা গরম হবে, মানে প্যালপেট করলে, হাত দিয়ে টাচ করলে, এবং পেইন থাকবে। এগুলো হচ্ছে ওই যেটা মানে আর্থারাইটিস যেটা বলছি, আইটিস ব্যাপারটার মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো অস্টিও আর্থারাইটিস হচ্ছে ওই মানে হাড়ের যে সন্ধি, মানে জয়েন্ট, সেই জায়গায় এই প্রবলেমটা।
এবার এটার জন্য কিন্তু শুধু পেইন কিলার যেটা খাচ্ছে এটা খেয়ে কিছু হবে না, কিন্তু লিভারটাও প্রবলেম ফেস করবে, লিভারেরও ড্যামেজ হবে, তার সাথে সাথে কিডনিটাও ড্যামেজ হবে। এটাকে একটাই করতে হবে, প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে কিন্তু এটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার দিদি কিন্তু এটার থেকে সেরে উঠতে পারবে। তার জন্য কিন্তু আসতে হবে, ঠিক আছে? শুধু টিভিতে শুনে রেখে দিলে হবে না। টিভিতে যেমন শুনছেন, শুনে এবার অ্যাকশন নিন, মানে দিদিকে নিয়ে একবার চলে আসুন। আমাদের বিভিন্ন চেম্বার আছে, আপনার কাছাকাছি যে চেম্বারটা হবে সেই চেম্বারে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এসে দেখান। আমাদের ডাক্তারবাবুরা কিন্তু প্রপার গাইডেন্সে আপনার এই প্রবলেমগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বাহ, একটু প্রপার গাইডেন্স দরকার। ব্যথা যন্ত্রণা নিয়ে তো অনেক পেশেন্ট আসছেন, কোনো চিন্তা নেই। দমদমে থাকেন, মধ্যমগ্রামে আসতেই পারেন। মধ্যমগ্রাম বোধহয় 15 মিনিট লাগবে দমদম থেকে ট্রেনে, চলে আসতে পারেন দিদিকে নিয়ে। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে আয়ুর্বেদের মাধ্যমে, এবং তার জন্য হেল্পলাইন নাম্বারটাও রয়েছে। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নিন, 9830235527 অথবা 37। হ্যাঁ, এবার আসি ডক্টর খান, একটু গ্যাস অম্বল অ্যাসিডিটির ব্যাপারে একটু বলুন। কেন হয় এই রোগটা, এত কেন ঘরে ঘরে গ্যাস অম্বল অ্যাসিডিটি? আর ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জে আরো বেশি যেন দেখা যায়। সবাই বলছেন বুক জ্বলছে, গলা জ্বলছে, কিছু হজম হচ্ছে না, খিদে ভাবটা নেই। অ্যাকচুয়ালি আমাদের খাদ্যাভ্যাসটাই তার প্রপার কারণ। মানে আমাদের খাদ্যাভ্যাস, ডেলি রুটিনে আমরা যে খাওয়া দাওয়া করি বা যে খাওয়া দাওয়া করি না, সেই খাওয়া দাওয়ার কারণেই আমাদের গ্যাস অম্বল বদহজম হয়ে থাকে। গ্যাস অম্বল বদহজম সবটাই কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে। মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যদি সঠিকভাবে আমাদের হজম না হয়, মানে আমাদের যে পাচন শক্তি আছে, ডাইজেস্টিভ পাওয়ার যেটা আমাদের মধ্যে আছে, সেটা যদি সেটাকে ডাইজেস্ট করতে না পারে বা সেটা যদি এনজাইমের থ্রু দিয়ে না করতে পারে, তখনই সেটা বদহজম হয়ে যায়, পেট ফুলে থাকে, একটা টক ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা করে, এইসব সমস্যাগুলো হয়ে থাকে আর কি। তো এগুলো হয় আমাদের খাদ্যাভ্যাসের কারণে। আমরা যদি একটু বেশি অয়েলি খাবার খাই, একটু বেশি ফ্রাই খাবার, একটু বেশি ফাস্ট ফুড খেয়ে ফেলি, বা যদি আমাদের ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া না করি, আজকে আমরা ধরুন ব্রেকফাস্ট করছি সকাল 8টাতে, কালকে করছি সকাল 10টাতে, বা কখনো কখনো ব্রেকফাস্টটাই আমি স্কিপ করে দিচ্ছি, সেই সময় আমাদের শরীর সেটা নিতে পারে না। মানে শরীরটাকে তো চালাতে হবে খাওয়া দাওয়া করে ঠিকঠাক করে, তো নিতে না পারলে তখনই সেটা গ্যাস অম্বল, বদহজম এইসব করে জিনিসটা শরীরের মধ্যে থাকে আর কি। ডক্টর এস খান রয়েছেন মেডিকেল অ্যাডভাইজার, এবং ডক্টর এস ভাদুরী, তাকে তো আপনারা সবাই চেনেন, মেডিকেল কনসালটেন্ট। দুজনেই কিন্তু একত্রে আমাদের গাইড করছেন, পরামর্শ দিচ্ছেন। পেটের রোগ নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা যে কোনো রোগ নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের ফোন লাইন খোলা আছে, লাইভ প্রোগ্রাম চলছে। আর অবশ্যই আপনারা কিন্তু দুটো হেল্পলাইন নাম্বার লিখে রাখুন প্লিজ, 9830235527 অথবা 37। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, টিভি চ্যানেলে সোনার বাংলা লাইভ হচ্ছে সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা, এবং রাত্রিবেলা 10টা থেকে 11টা প্রতিদিন অনুষ্ঠান দেখছেন। ডাক্তারবাবুদের সুপরামর্শগুলো ঘরে বসে পাচ্ছেন। ব্যথা যন্ত্রণা বলুন, পেটের রোগ বলুন, মাথার চুলের সমস্যা, স্কিনের সমস্যা, কি না প্রবলেম সলভ হচ্ছে এনবিপিতে এলে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। বিভিন্ন গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, পেটের সমস্যা বা হার্টের সমস্যা, নার্ভের প্রবলেম, অনেক বিষয় নিয়ে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি ডাক্তারবাবুদের সাথে। লা এলিগেন্সের প্রোডাক্টগুলো রয়েছে স্কিন আর হেয়ারের, আমরা কিন্তু সেগুলো আপনারা চাইলে হোম ডেলিভারি পাবেন। অর্থাৎ ফোন করলে হয়তো আপনি চেম্বারে আসতে পারছেন অনেক দূরে, যদি আপনি কনসাল্ট করতে চান ওভার টেলিফোন, আপনি মোবাইল নাম্বার থেকে ফোন করে কথা বলে আপনার বাড়ির অ্যাড্রেস দিলে সেখানে পৌঁছে দেওয়া হবে। লা এলিগেন্সের স্কিনের প্রোডাক্ট এবং চুলের প্রোডাক্ট সব পেয়ে যাবেন ঘরের অ্যাড্রেসে বসে। সেই ফ্যাসিলিটিগুলো আছে। আর পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় আমাদের সেন্টারে, কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে চেম্বার, হাওড়াতে শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে। আচ্ছা, এবার আসি এই যে পাইলস, ফিশার, ফিসচুলা, এটাও খুব কমন রোগ, অনেকেরই শুনি। বেশি বয়স্ক লোকেরা তো ভুগছেনই, আবার কম বয়সে, মাঝ বয়সেও কিন্তু এগুলো দেখা যায়। ডক্টর খান, এই ব্যাপারে একটু বলুন। কারো দীর্ঘদিন ধরে থাকে এরকম সমস্যা, যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, মানে যার ধরুন স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, বা কারো হার্ড স্টুল হচ্ছে, তো কারো দীর্ঘদিন থাকে, বা কারো এরকম হয় যে 2 দিন 3 দিন তার স্টুল ক্লিয়ার হচ্ছে না বা স্টুল পাস হচ্ছে না, 3-4 দিন ছাড়া ছাড়াই হচ্ছে আর কি। তো সেটা অনেকে লাইটলি নেয়, ঠিক আছে, বা কোনো অ্যাকচুয়ালি তো এগুলো হয় খাওয়া দাওয়ার কারণেই, তো লাইটলি নিতে থাকে। তো ডে বাই ডে এই জিনিসটা থাকতে থাকলে তো পরবর্তীকালে এই কনস্টিপেশন থেকেই, বা খুব অয়েলি, খুব স্পাইসি ফুড খাচ্ছে, যেটার জন্য এই সমস্যাটা হয়। তো পরবর্তীকালে কী হয় যে একটা মানে যেটা দিয়ে আমাদের স্টুল বেরিয়ে আসে, সেই জায়গাতে একটা ইনফ্লামেশন হয়, বা সেই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো সেটাই নাম হচ্ছে হেমারয়েড বা পাইলস। সেটা হয় কি যে সেটা আমাদের ওই জায়গাটাকে বন্ধ করে দেয়, মানে আমাদের যেটা দিয়ে পটি আসে সেই জায়গাটাকে আস্তে আস্তে বন্ধ, ব্লক করে দেয় আর কি। সেটাই হচ্ছে পাইলস।
এবারে পাইলস আলাদা, ফিসার আলাদা, ফিস্টুলা আলাদা। ফিসার একটা লাইন আছে যেটা হচ্ছে মানে ওই জাস্ট এনাসে আশেপাশে জিনিসটা থাকে আর কি, যেটা একটা লাইন আছে সেটা খুব জ্বালা করে আর কি, মানে যে ওই জায়গাটা তার হবে তার ফিসার লাইন দেখা যাবে, তার খুব জ্বালা হবে। আর ফিস্টুলাটাও অনেকটা এরকমই। তো তিন রকম ভাবে জিনিসটা হয় আর কি। তো যার এগুলো দেখা যাচ্ছে বা যার এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো প্রপার ট্রিটমেন্ট আছে, এগুলো কোনো সার্জারি দরকারই নেই। সার্জারি করলে জিনিসটা পরবর্তীকালে আরও প্রবলেম হতে পারে, পরবর্তীতে আবার সেই জিনিসটা আসতে পারে। তো বাই মেডিসিন ট্রিটমেন্ট এটাতে হয় আয়ুর্বেদে, সে এখানে এসে সেটা নিয়ে ট্রিটমেন্ট করাতে পারে। বাহ, সুতরাং আমাদের মানে সব রকম ট্রিটমেন্টের ফ্যাসিলিটি কিন্তু আছে আমাদের আয়ুর্বেদে তো আছে। আর এনবিপি মানে তো আয়ুর্বেদের একমাত্র মানে নাম যেটা গেঁথে গেছে আমাদের হৃদয় মনে। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অবশ্যই কিন্তু যে কোনো রোগ নিয়ে যোগাযোগ করতেই পারেন। কেউ আরেকজন বোধহয় আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, বিষ্ণুপুর, বাঁকুড়া। হ্যাঁ বলুন। প্রবলেম। কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? হ্যাঁ, 15-20 দিন, 2-3 দিন বাদে বাদে পটি। আচ্ছা, 15-20 দিন। আর কোনো কি পেট ব্যথা বা কিছু আছে? আচ্ছা, জল কতটা খাচ্ছেন? আচ্ছা, আপনার খাবার ধরনটা কি? খাদ্য খাবার যেটা খান কেমন খান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। যে ব্যাপারটা হচ্ছে মেইনলি যে আপনার যে ব্যথাটা মানে পটিটা ক্লিয়ার হচ্ছে না, তাই তো? এবং এটা গ্যাস হয়ে যাচ্ছে। এটার কারণই হচ্ছে যখনই আপনার পটি ক্লিয়ার হবে না, আপনার গ্যাস কিন্তু হবেই, এবং 2 দিন ছাড়া ছাড়া হচ্ছে। তার মানে আপনার জল খাওয়াটাও কম্পারেটিভলি কম হচ্ছে, প্রথম কথা। তার মানে বডি ডিহাইড্রেটেড হচ্ছে। সেকেন্ডলি আরেকটা যে ব্যাপার আছে, আপনার যদি খাদ্য খাবারের মধ্যে শাক সবজি মানে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। এগুলো হচ্ছে খুব সাধারণ প্রবলেম। এছাড়া অনেক সময় নার্ভের কিছু সমস্যা থেকেও হয়, কিন্তু সাধারণত যদি কারো ওরকম কোনো প্রবলেম না থাকে, তার মানে এই কারণগুলো থেকেই হতে পারে যে আপনার যে হয় জল খাওয়া থেকে হচ্ছে না, যে মানে বডি ডিহাইড্রেটেড হচ্ছে, তার জন্য কষে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে আপনার যে শরীরের মধ্যে যে ফাইবার দরকার, যে ফাইবারগুলো থাকলে আমাদের পটিগুলো ক্লিয়ার হয়, সেই ফাইবারগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ঢুকছে না খাদ্য খাবারের মাধ্যমে, তাই জন্যই কিন্তু হচ্ছে। একটা কাজ করুন, একবার আমাদের এখানে আসুন, এসে ট্রিটমেন্ট করান, ডাক্তারবাবুদের পরামর্শ নিন। এটা কিন্তু পার্মানেন্টলি ঠিক করা যাবে। 1 দিন হচ্ছে, 2 দিন হচ্ছে না, এটা খুব বাজে, ঠিক আছে? এবং এটা বড় বড় রোগকে কিন্তু আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। ডক্টর খান যেটা বলছিলেন একটু আগে, এটা একটা পেটের রোগ। হ্যাঁ, যে কনস্টিপেশন হচ্ছে, সেখান থেকে পায়খানা পরিষ্কার হচ্ছে না, পাইলসের দিকে চলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বড় বড় রোগ কিন্তু ডেকে আনতে পারে এই কনস্টিপেশনের প্রবলেম। তার জন্য এটাকে নেগলেক্ট করবেন না, তাড়াতাড়ি একবার দেখিয়ে নিন। আচ্ছা, আরেকজন কেউ আছেন ফোনে, একটু দেখে নি। আর হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা, লিখে রাখবেন। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, বলুন। আমি রামপুরহাট থেকে কথা বলছি, দীপিকা সাহা। আমার মায়ের বয়স 60 বছর। একটু সমস্যাটা বলছে, হাতিতে খুব ব্যথা। আচ্ছা আচ্ছা, বয়সটা হচ্ছে 50+, কিন্তু হাঁটুতে প্রচুর ব্যথা দিয়েছে, হাঁটাহাঁটি করতে পারেন না বেশি, আর করলেই হাঁটু ব্যথা করে, রেস্ট নিতে হয় ওনাকে। তো আয়ুর্বেদিক কি ডাক্তারবাবু এই হাঁটু ব্যথা টেনশন কিছু পাওয়া যাবে? হ্যাঁ, আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। আপনার মায়ের কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? একটা এই বছর খানিক ধরেই হচ্ছিল, তবে কি আগে অল্প ছিল, এখন একটু বেশি বাড়াবাড়ি হওয়াতে এমনি বামগুলো হয় সেগুলো মাসাজ করে, কিন্তু খুব একটা উপকার পাওয়া যায় না তাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ব্যথাটা ফিরে আসে। মায়ের ওজনটা কেমন? চেহারা কি ভারী চেহারা? খুব ভারী নয় ডাক্তারবাবু, মিডিয়াম, খুব মোটা না, খুব রোগা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে হাঁটুর সমস্যাটা বছর খানিক ধরে হচ্ছে, এটা কিন্তু ওনার 1 বছরে আস্তে 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 করে কিন্তু বেড়ে যাবে। যেটা আপনি বলছিলেন যে আগে ব্যথার মলম দিলে ঠিক হতো, বাম টাম লাগালে, কিন্তু এখন হচ্ছে না। তো এটা কিন্তু আপনার কোনো ট্রিটমেন্ট না। বাম লাগিয়ে ব্যথা করা মানে একটা পেন কিলার দেওয়া, পেন কিলার বাম,
ব্যাপারটা একই, ট্যাবলেট একটা কাজ করে অন্যভাবে কাজ করে, এটা অন্যভাবে কাজ করবে। তো কিন্তু এটাকে যদি আপনার সারাতে হয় তাহলে ওই যে আপনার যে হাড় ক্ষয় হচ্ছে সেটাকে রোধ করতে হবে, মানে কন্ট্রোল করতে হবে, যাতে ফার্দার আর তাড়াতাড়ি হাড় মানে ক্ষয় না হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, যে ওখানটায় যে একটা গ্রিস মতো থাকে যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডটা কমে যায়, ঠিক আছে? বয়সের সাথে সাথেও কমে, আবার অনেক সময় কেউ আঘাত পেলে তার পরে কিছু কিছু সময় কমে যায়। এবং এটা কমলে কি হয়, হাঁটুর জয়েন্টে স্টিফনেস আসে, প্রথমে ভাঁজ করতে অসুবিধা হয়, ঘুম থেকে উঠলে ব্যথা হয়, আবার কিছুক্ষণ হাঁটাচড়া করলে ওটা মানে ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। তো এই স্টিফনেসটা কমবে কিভাবে? এই স্টিফনেসটা কমবে তখনই যখন সেই তেল জাতীয় ব্যাপারটা আবার আসবে সেখানে, ঠিক আছে? তার জন্য এই ট্রিটমেন্ট করাতে হবে পঞ্চকর্মা আয়ুর্বেদ ট্রিটমেন্ট, যেটা পঞ্চকর্মা থেরাপি, আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি, সেটা করাতে হবে এবং তার পাশাপাশি মেডিসিন নিতে হবে। এই দুটো ব্যবস্থাই কিন্তু আমাদের কাছে রয়েছে। তো একটাই কথা বলবো, যাদের এই সমস্যাটা আছে একবার আমাদের কাছে এসে দেখিয়ে নেবেন। আমি কলকাতা হাওড়ার চেম্বারগুলো তো বললাম, এবার একটু আপনাদের বলে দিই আমাদের বাইরের চেম্বারগুলিতে কোন কোন ডাক্তারবাবু থাকছেন। বনগাঁতে থাকছেন রিসেন্ট চেম্বার, 2-3 মাসের মানে 2-3 সপ্তাহের মধ্যে যে চেম্বারগুলি আমি একটু আপনাদের বলে দিচ্ছি। কিন্তু বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন আপনারা, ক্যানিংয়ে ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, এছাড়া বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, আচ্ছা কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে আমাদের সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন বোলপুরে, কোচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন মেচেদায়, খড়গপুরে ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে আমাদের সিএমডি স্যার চিফ মেডিকেল ডিরেক্টর, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, আলিপুরদুয়ারে 25 তারিখে মাসে পাচ্ছেন। আচ্ছা জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরেও আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আচ্ছা এর পাশাপাশি আবার আপনারা গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল। আচ্ছা আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু রিসেন্ট চেম্বারগুলো। কলকাতায় আমাদের অনেকগুলি চেম্বার, প্রতি উইকে নিয়মিত চেম্বার হচ্ছে ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান। ল্যান্সডাউন হচ্ছে দক্ষিণ কলকাতা, দেশপ্রিয়র কাছে, আবার হাজরার থেকেও কাছে, বালিগঞ্জ ফাঁড়ি থেকেও ঢোকা যাচ্ছে, আপনারা আসতে পারবেন। আমতলাতে পাচ্ছেন, মধ্যমগ্রামে পাচ্ছেন নিয়মিত, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম, এখানেও পাচ্ছেন। হাওড়াতে 3টি চেম্বার, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর। হেল্পলাইন নাম্বারটা লিখুন। এরপর একটু আমরা চলে যাব ইন্টারভিউ পার্টে, আবার ফিরবো লাইভে। দুজন ডাক্তারবাবুকে পেয়েছি, দুজন ডাক্তারবাবু কিন্তু অবশ্যই আমাদের সুপরামর্শ দিচ্ছেন, প্রপার গাইডলাইন্স দিচ্ছেন, পেটের গন্ডগোল নিয়ে আলোচনা হচ্ছে। আর যে কোনো ব্যাপারে আপনারা ফোন করতে পারেন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, যে কোনো সমস্যা নিয়ে ফোন করবেন। হেল্পলাইন নাম্বারটা লিখুন 9830235527 অথবা 37। এই দুটো নাম্বার কিন্তু হেল্পলাইন নাম্বার, ফোন করুন, যে কোনো সময় ফোন করুন, জেনে নিন আপনার বাড়ির কাছে চেম্বারটি কোথায়, কখন পাবেন। আর লাইলিগেন্সের স্কিনের এবং হেয়ারের প্রোডাক্ট কিন্তু রেগুলার পাচ্ছেন, রেগুলারলি আপনারা চেম্বারে এলে চাইলেও পাবেন। আর বাড়ির অ্যাড্রেসে যদি বাই পোস্ট চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরেকজন ফোনে আছেন, দেখে নিই, তারপর আমরা ইন্টারভিউ পার্টে যাব। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ লাইভ হচ্ছে, লাইভ প্রোগ্রাম হচ্ছে, দুজন ডাক্তারবাবুই আছেন, বলুন কি প্রবলেম? ঘুম হচ্ছে না? কোথা থেকে বলছেন? কোথায় এটা? কোথায় মানে কোন জেলা এটা? কোথায়? বর্ধমান। আচ্ছা বর্ধমান বলে সুবিধা হবে আমাদের। কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? আচ্ছা, আর কি সমস্যা হচ্ছে? পেটের কোনো সমস্যা? হ্যাঁ পেটের তো আছে। আচ্ছা অ্যাসিড হয়? হ্যাঁ গ্যাস? আচ্ছা গ্যাস হয় কি? হ্যাঁ গ্যাসও আছে। আর পটি ক্লিয়ার হয়? পটি ক্লিয়ার হয়।
আচ্ছা, আর আপনার যে খাদ্য খাবারের ধরনটা কেমন একটু বলুন। আদৌ আমি তেল খাবারই খাই, তেল ঝাল খুব মশলা খাই না। তাও অ্যাসিড হয়? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে ভাতই খাই, দুপুরে ভাত খাই। হ্যাঁ, আর ঠিক আছে। বয়সটা কত হলো এখন? 61। 61। ঘুমটা হচ্ছে না ডাক্তারবাবু, হ্যাঁ, একটু বলে আপনি দিন। শুনতে থাকুন, আমি বলছি। আর আমাদের প্রাণায়াম, যোগা, মেডিটেশন, অনেক থেরাপিও আছে। শুনুন এবার ডাক্তারবাবু বলছেন, আপনি ফোন রেখে টিভিতে শুনুন। মেন হচ্ছে যেটা আপনার ঘুমটা কিন্তু ব্যাঘাত যেটা ঘটছে তার দুটো কারণ হতে পারে। যদি আপনার খুব টেনশনের মধ্যে থাকেন আপনি, তাহলে মানুষের কিন্তু ঘুম ঠিক মতো হয় না, ঘুম বারে বারে ভেঙে যাবে, এটা একটা ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ধরুন সুগার, ডায়াবেটিক থাকে কেউ, তাহলে রাত্রিবেলার দিকে তাদের কিন্তু ঘন ঘন পেচ্ছাপ পায় এবং দেখা গেছে ঘুম ভেঙে যায় বলে ঘুমটা কিন্তু সাউন্ড স্লিপ হয় না, এটা একটা। আচ্ছা, আবার হয় কি, পেটের কথা কেন জিজ্ঞাসা করলাম, আপনার যদি স্টমাক আপসেট হয়, মানে হজম ঠিক মতো হচ্ছে না, বা পেট কামড়াচ্ছে, বা পেট ভার হয়ে আছে, এইরকম যদি কন্ডিশন হয়, তাহলেও দেখবেন শরীর অস্থির করবে এবং ঘুম ঠিক মতো কিন্তু আসবে না। গরমকালে এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়, যে খাওয়া দাওয়া হয়তো একটু উল্টোপাল্টা খেয়ে ফেললো আর শরীর অস্থির করছে, আলটিমেটলি ঘুম এলো না। তো যেটাই হোক, একটা আমি যে ব্যাপারগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবেন, যে আপনার খাদ্য খাবারগুলো একদম হালকাই খাবেন, জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর অতি রাত্রে ঘুমোতে না গিয়ে একটু আর্লিয়ার ঘুমাবেন, ঠিক আছে? মানে 10টা, 10:30টার মধ্যে চেষ্টা করবেন ঘুমিয়ে পড়তে। আর এইভাবে একটু চলুন, যদি দেখছেন এতে ঠিক হচ্ছে না, তাহলে একবার আসতে হবে, তাহলে কিন্তু মেডিসিন দিতে হবে আপনাকে। মেডিসিন দিলে আস্তে আস্তে আপনার ঘুমটা নর্মালি আসবে। এরকম নয় যে আপনাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হবে মেডিসিন দিয়ে, আপনাকে সবসময় আপনি ঝিমোবেন, ওরকম নয়। নর্মালি যাতে আপনার ঘুমটা আসে তার ব্যবস্থা করা হবে। এবং সেটা কিভাবে হবে, যে আপনার কোত্থেকে ঘুমটা আসছে না সেটা আমাদের ডাক্তারবাবুরা খুঁজে বার করবে, এবং সেটা ট্রিটমেন্ট করলে অটোমেটিক আপনার ঘুমটা আসা শুরু হয়ে যাবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ডাক্তারবাবু বললেন। আর গরমে খাদ্য খাবার লাইট খেতে হবে। গ্যাস, অম্বল, পেট ফেপে থাকছে, হ্যাঁ, এগুলোর থেকেও একটা ইরিটেশন। আর একটা ডাক্তারবাবু স্মার্টফোন ঘাটছে। এখন সবাই রাত জেগে জেগে 12টা 1টা সবার ঘরে দেখি আলো, হ্যাঁ, ফ্ল্যাটে, বিল্ডিংয়ে সব দেখছে আলো আলো আলো, সব শুয়ে শুয়ে, আর ঘুমটা চলে যাচ্ছে রাত 1টা 2টো অব্দি। ফোন কেটে কেটেও কিন্তু একটা ব্যাড হ্যাবিট, আমাদের ঘুমের খুব 12টা বেজে যাচ্ছে। ঘুম এবং খাওয়া দাওয়া ঠিক রাখতেই হবে, পরিমিত ঘুম এবং নিয়ন্ত্রণে খাওয়া দাওয়া, তাহলে আর এক্সারসাইজ, এগুলো করলে আমরা সুস্থ থাকতে পারি। এরপর আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনায় আসবো, তার আগে একটু পেশেন্টরা কে কি বলছেন জেনে নিই। আবার আমরা স্টুডিওতে ফিরবো, লাইভ প্রোগ্রামে 2জন ডাক্তারবাবুকে পেয়েছি, আপনারাও ফোনে আসবেন, আমরা পেশেন্টদের কথাগুলো শুনে আবার ব্যাক করছি স্টুডিওতে। সঙ্গে থাকুন সবাই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম।
15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না দাঁড়ানোই বেড়ে ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন?
আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি,
তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। রচনা কিনলো আর বানাতে দেব ফ্ল্যাট, হ্যাঁ 2 কোটি দিয়ে আর বানা রুবির ওখানে। আর বানা তো টপ কস্ট। চলে এলাম আবার লাইভে। আপনারা চলে আসুন, আমাদের ফোন লাইন খোলা। আয়ুর্বেদের অনুষ্ঠান চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে 2 জন ডাক্তারবাবু আছেন লাইভে। আমরা পেটের গন্ডগোল নিয়ে আলোচনা করছিলাম, মাঝখানে একটু পেশেন্টদের কথাগুলো শুনে নিলাম, আর আপনাদের ফোনও নেব। আপনারা যদি প্রবলেমে থাকেন, সমস্যায় থাকেন, ফোন করবেন। ফ্যাটি লিভার নিয়ে এবার ডাক্তারবাবুর কাছে জানবো। ফ্যাটি লিভারও কমন প্রবলেম, খুব মানে অনেকেই দেখতে পাচ্ছি ফ্যাটি লিভারে আক্রান্ত, এবং এটা ফেলে রাখলে একদিন বলেওছেন ডক্টর ভাদুরী যে ক্যান্সারের দিকেও কিন্তু চলে যায় আস্তে আস্তে। তো এগুলো নিয়ে একটু জানবো। আর আপনারা ফোন লাইন খোলা, হেল্পলাইন নাম্বার খোলা, সবেতেই আপনারা ফোনে পাবেন অবশ্যই। আর অনুষ্ঠানের পর হেল্পলাইন নাম্বারে এখন আমাদের সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ ডক্টর খান, একটু বলুন এই ফ্যাটি লিভার ব্যাপারটি কি এবং কিভাবে এর ট্রিটমেন্ট হয় এবং কেন এই ফ্যাটি লিভার হয় মানুষের? লিভার হচ্ছে আমাদের শরীরে খুব ভাইটাল একটা গ্ল্যান্ড, মানে বলতে গেলে আমাদের হিউম্যান বডি লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার, তারপর অন্যান্য গ্ল্যান্ড আছে। তো লিভার হচ্ছে আমাদের শরীরের প্রথম থেকে সব কিছুতে, মানে শুধু খাদ্যাভ্যাস বলুন, বাকি সব কিছু কাজকর্ম সব কিছুতে লিভার কিন্তু যোগদান করে। তো লিভারের নর্মাল সাইজ থাকে 120 mm টু 160 mm পর্যন্ত। এবার এটা বডি ওয়েট হাইট ওয়াইজ এটা ভ্যারি করে কারোর ক্ষেত্রে, কিন্তু যখনই 160 mm ক্রস করে যায় তখন সেটা ফ্যাটি লিভারের মধ্যে চলে আসে। তখন আসে কি মাইল্ড ফ্যাটি লিভার বা মাইল্ড হেপাটোমেগালি, তারপরে সেটা গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 পর্যন্ত সেটা যায় আর কি। তো ফ্যাটি লিভার হয়ে থাকে আমাদের লিভারকে যদি আমরা বেশি চাপ দিয়ে ফেলি, মানে লিভারকে চাপ দিয়ে, লিভারের কাজ হচ্ছে লিভারের যে এনজাইমগুলো আছে বিলিরুবিন, বিলিভার্টিন, সেগুলো লিভার সিক্রেট করে যে পাচন যে খাবারটা আছে সেটা শরীরের মধ্যে ছড়িয়ে দিতে, মানে ব্লাডের ইয়ের মধ্যে ফ্লোর মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে আর কি। তো এবারে যদি লিভার কোনো কারণে তার সাইজের থেকে বড় হয়ে যায়, কারণ লিভারে যদি আমরা বেশি মানে একটু করে ফেলি, ধরুন কারো যদি অ্যালকোহল অ্যাডিকশন থাকে তার ক্ষেত্রে একটা ফ্যাটি লিভার আছে, বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ভুলভাল, এরকম না যে অ্যালকোহলই শুধুমাত্র আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অয়েলি ফুড ফাস্ট ফুড খাওয়ার পর দীর্ঘদিন খেয়ে থাকলে, বা দীর্ঘদিন ধরে জল কম খেয়ে খাবার, মানে অয়েলি ফুড, অ্যানিমেল প্রোটিন, রিচ প্রোটিন ফুড খাবার বেশি খেলে আর কি, এই জিনিসটা চলে আসে। তো ফ্যাটি লিভার হলে তখন সে দেখবে তার এরকম হবে, তার হেয়ার ডিসকালারেশন হবে, তার বডির একটা ডিসকালারেশন চলে আসবে, বডির ইয়েলো স্কিন হয়ে যাবে, ইউরিন কালার চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসগুলো হতে থাকে আর কি ফ্যাটি লিভার এলে। তার একটা কোনো কিছু মানে ভালো লাগবে না, একটা আনইজি ফিল আসবে শরীরের মধ্যে সারাদিন। তো এগুলো আসে ফ্যাটি লিভার হলে আর কি। আর যাদেরই গ্যাস অম্বল বেশি হচ্ছে ডক্টর খান, তাদেরই কি একবার চেক করা উচিত লিভারের কন্ডিশনটা? হ্যাঁ, গ্যাস অম্বল বেশি হচ্ছে তাদের অবশ্যই ইলেকট্রিক মানে লিভার ফাংশন টেস্ট করা উচিত, তার সাথে সাথে লিপিড প্রোফাইল একবার দেখা উচিত, আর হাতে একবার ইউএসজি ওর হোল অ্যাবডোমেন, মানে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি পুরো অ্যাবডোমেনে করা উচিত। তাহলে ধরা পড়বে কোথায় কি হয়ে আছে না হয়েছে, কিছু না কিছু তো থাকবে বেরোবেই, সেখান থেকে তার ট্রিটমেন্ট হবে। তো নিজে থেকে এরকমভাবে টেস্ট না করাতে গিয়ে আপনারা আমাদের চেম্বারে আসুন, আমাদের এখানে ডাক্তারবাবুরা আপনাদের মানে সে কি করতে হবে বলে আপনারা সেই মতো চিকিৎসা করবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। গ্যাস অম্বল অ্যাসিডিটি ঘরে ঘরে, অনেকেই দেখি গ্যাসের ওষুধ খান, অনেকে আবার ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই খান, আবার অনেকে একটু নিজেরাও খেয়ে নেন। এগুলো ঠিক না, কিন্তু একটুখানি সব সময় প্রপার ট্রিটমেন্টের আন্ডারে এসে আমাদের ট্রিটমেন্ট করানোটা উচিত। লিভার প্রবলেম থাকলে লিভার এফেক্টেড হয়ে যায়, ফ্যাটি লিভার থাকার তো খুব মানে যারা ড্রিঙ্ক করে ডক্টর খান, তাদের কি এটা বেশি দেখা যায়, বা স্পাইসি খাবার যারা খায়, অয়েলি খাবার যারা খায়? হ্যাঁ অবশ্যই, যারা অ্যালকোহল ইনটেক করে তাদের তো অ্যালকোহলিক ফ্যাটি লিভার একটা দেখা অবশ্যই যায়, কিন্তু এরকম না যে শুধু অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারও হয়। যদি অয়েলি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড লাইক এসব খাবার যারা বেশি খায়, রিচ প্রোটিন লাইক চিকেন, মাটন, এইগুলো যারা খায় তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভারটা তো দেখা যায় দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করলে। ফ্যাটি লিভারটাও কিন্তু ট্রিটমেন্ট করানো দরকার। আমাদের এনবিপিতে নিশ্চয়ই হয় খুব ভালো মতো এগুলো ট্রিটমেন্ট? হ্যাঁ, খুব ভালো মতো ট্রিটমেন্ট হয়, এ পুরোপুরি নির্মূল সম্ভব, এটার অন্য কিছু এরকম না যে সম্ভব না। তার যদি 5-10 বছরের পূরণ হয় তাহলে এটা পুরোপুরি নির্মূল সম্ভব। সে যদি আমাদের এখানে 5-6 মাস ট্রিটমেন্ট করায়, ঠিকঠাকভাবে তার কথা শুনে ট্রিটমেন্ট করায়, তাহলে এটা নির্মূল হয়ে যাবে। আচ্ছা, পেট ফেঁপে থাকে অনেকের, হ্যাঁ, তার মানে কি অনেক গ্যাস হয়ে থাকে, মানে সেটাই বোঝা যায়?
হ্যাঁ, পেট ফেপে আছে বলতে গেলে অনেক সময় হয় কি যে ধরুন তার খাবারটা ঠিকঠাক করে ডাইজেস্ট হচ্ছে না বলে সে মানে খাবারটা পেটে মানে স্টোমাকেই রয়ে যাচ্ছে, বা গ্যাস জমে আছে পেটের মধ্যে, গ্যাস বলতে একটা মানে এয়ার আর কি, তার পেটের মধ্যে জমে যাচ্ছে, তো সেই কারণে হয়। অনেক সময় অ্যাসাইটিস থাকলেও পেট ফেপে থাকে, কারোর যদি পেটের মধ্যে জল জমে থাকে সেটাকেও সেই ক্ষেত্রেও পেট ফেপে থাকে, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস অবশ্য, কিন্তু সেটাও মানে হয় আর কি। আচ্ছা ডক্টর খান, প্যানক্রিয়াটাইটিস এই রোগটা কি একটু বলে দিন। ওই যে ডক্টর ভাদুরী বললেন আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, তো প্যানক্রিয়াটাইটিস মানে প্যানক্রিয়াসের একটা ইনফ্লামেশন হয়, সেটা দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াসের মানে প্রবলেম থাকলে, বা আমাদের জন্য এটা তো একটা ইউএসজি হোল এনভায়রনমেন্ট করলে ধরা পড়ে, তো কারোর যদি খাওয়া দাওয়ার সমস্যা থাকে, কারোর যদি ফ্যাটি লিভার থেকে থাকে, তো কোনো কোনো ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস, কোলেসিস্টাইটিস এই জিনিসগুলো আসতে পারে আর কি তার। তো এগুলো সব মানে টেস্ট করলেই তার বোঝা যাবে কি সমস্যা হয়েছে না হয়েছে, এগুলো তো কেউ টেস্ট না করে বুঝতে পারবে না, তাহলে তো ম্যাক্সিমাম পেটে ব্যথা হবে, কিন্তু পেটে ব্যথা তো অনেক ক্ষেত্রে হতে পারে, তো কারো যদি পেটে ব্যথা হয়ে থাকে তাকে এই টেস্টগুলো করালে তার ধরা পড়বে প্যানক্রিয়াস সাইজ নর্মাল আছে কি অ্যাবনর্মাল আছে। আচ্ছা, পেটের রোগের ক্ষেত্রে তার মানে খাবারের দিকটা খুব লক্ষ্য রাখা উচিত, তাই তো? যাদেরই পেটের রোগ আছে ক্রনিক, আইবিএস একটা কথা শুনি, এটা কি? আইবিএসটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, মানে যার ধরুন পটে ক্লিয়ার হচ্ছে না, বা কেউ আছে একবার যাচ্ছে, দুবার যাচ্ছে, তিনবার, কিন্তু তিনবারও ক্লিয়ার হচ্ছে না, তার মনে হচ্ছে আবার হবে আমার, তো মানে তাকে ইরিটেশন তার মধ্যে তৈরি করে দেবে আর কি, যে ভালো লাগছে না, বারবার যেতে হচ্ছে, ইয়ে করছে, তো সেটাই হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটাও গ্যাস অম্বল থেকে হয়ে যায়, যার কারো যদি মানে দিনে 3 বা 4 বার পটি যাচ্ছে, বাট 3 বা 4 বারও ক্লিয়ার হচ্ছে না, তার সেটা মনে হচ্ছে পেট ফুলে আছে, আনইজি ফিল হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, অ্যানোরেক্সিয়া হচ্ছে, মানে অরুচি আসছে, এগুলোতেই আইবিএস হয়। আচ্ছা, আইবিএস এরও প্রপার ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে, তাই তো? হ্যাঁ, আইবিএস এর প্রপার ট্রিটমেন্ট হয়। আমাদের তো বললাম যে পঞ্চকর্মা থেরাপি, সেখানে বডিকে ডিটক্সিফিকেশন করা হয়, সেটাও করেও আইবিএস বলুন, গ্যাস্ট্রাইটিস বলুন, সব কিছু সমস্যা তার সমাধান করা যায়। আচ্ছা ডক্টর ভাদুরী, লিভার থেকে তো স্কিনেও এফেক্ট করে, নানান স্কিন প্রবলেমও দেখা যায় স্কিনের, মানে লিভার যদি এফেক্টেড হয়, তাই তো? হ্যাঁ, দেখুন আমাদের অনেক প্রবলেম আছে যেগুলো স্কিনের হয়, কিন্তু সেখানে লিভারও কিন্তু দায়ী থাকে, ঠিক আছে? যেমন ধরুন আমি একটা দুটো বলি, ধরুন অ্যাকনেটা জেনারেলি কি হয়, অ্যাকনে বা যেটা পিম্পলস আমরা বলি, সেগুলো হচ্ছে ব্রণগুলো সাধারণত হয় কাদের? ছোটদের যাদের বয়স সন্ধিকাল ধরুন ওই 13 থেকে 19 বছর, তাদের মধ্যে ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে এটা হয়। এটা হওয়ার মেন কারণ কি? এটা হওয়ার মেন কারণ হচ্ছে যে কিছু গ্ল্যান্ড আছে স্কিনের নিচে, যেটাকে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে, এই গ্ল্যান্ডগুলো ওই টাইমে খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেখান থেকে একটা রস বেরোয় যেটাকে সিবাম বলা হয়। ওই রসটা স্কিনের নিচ থেকে আস্তে আস্তে স্কিনের ওপরে চলে আসা হচ্ছে এটা নিয়ম, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলো বাধা পায়, সিবামটা বেরাতে পারে না, এবং সেখানে তার জন্য একটা স্কিনের মানে ফুটোর যেগুলো আছে আমাদের পোর্স, সেখানে কিন্তু একটা মানে একটা দানা মতো তৈরি হয়। এগুলো হচ্ছে আমাদের অ্যাকনে। এই অ্যাকনেটা কিন্তু দেখা যায় অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, এবং বেশি বয়সেও দেখা যায় যখন দেখা যায় লিভার এফেক্টেড হয়েছে। এছাড়া ধরুন যাদের মেলাসমা আছে, মেচেদার সমস্যা, দেখা যায় যে যদি লিভার ফাংশন প্রবলেম হয় বা লিভার খুব গরম থাকে, তাহলে কিন্তু মেচেদার সমস্যা বেশি দেখা দেয়, যে কালো দাগের সমস্যাটা মুখে। এবং এইটা দেখা যায় যে যেসব পেশেন্টের মেচেদা আছে তাদের কিন্তু মাথাটাও গরম, মানে হট টেম্পার্ড। আমরা প্রশ্ন যখন করি আপনার কি খুব রাগ, তারা একটু হেসে বলে হ্যাঁ খুব রাগ হয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু আছে, তার মানে লিভার গরম মানে মাথা গরম। হ্যাঁ, এবার লিভার থেকে কিন্তু তার জন্যই বোঝা যায় যে আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা সেটা লিভার থেকেও আসতে পারে। ঠিক, একজন বোধহয় ফোনে আছেন, একটু ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বলছিলাম আমার চোখের মানে সমস্যা মানে রয়েছে। চোখের প্রবলেম? হ্যাঁ, দূরের জিনিস ঠিকঠাক দেখতে মানে পারো না। চশমা নেওয়া হয়েছে না? এখনো নেওয়া হয়নি বা পাওয়ার চেক হয়নি? না, হয়েছে, পাওয়ার চেক রয়েছে, পাওয়ার আছে দুটো চোখে। আচ্ছা, পাওয়ার চেক করেছেন, পাওয়ার দেবার পরেও চোখে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি কি অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছি না, মানে দূরের জিনিস পরিষ্কার ভাবে। মানে পাওয়ার চেক করেছেন, চশমা ঠিক পাওয়ার দিয়েছে, তাও দেখতে পাচ্ছেন না? না না, আপনাকে যখন চশমাটা পরিয়ে পরীক্ষা করছিলেন তখন আপনি যেগুলো পড়ে বোঝা যায় যে আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা পড়তে পারছিলেন? হ্যাঁ, তখন তো দেখতে মানে পাচ্ছিলাম, কিন্তু এখন মানে
মানে এখানে অসুবিধা হচ্ছে দূরের জিনিসটা। আচ্ছা ঠিক আছে, ডাক্তার তারপরে আর দেখাননি তাই তো? আচ্ছা আপনি শুনতে থাকুন, শুনুন। যে এই মেইন ব্যাপারটা যেটা হচ্ছে, দেখুন আপনার চোখের ভিশনের প্রবলেম হচ্ছে যেটা, সেটা কিন্তু কেন হচ্ছে দেখতে হবে। ডাক্তারবাবুদের আপনারা দেখিয়েছেন, আপনি দেখানোর পর আপনার পাওয়ার টেস্ট হয়েছে, পাওয়ার টেস্ট করার পর আপনাকে যে পাওয়ারটা দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। অনেক সময় হয় কি, এটা একটু দেখে নেবেন, যে নতুন চশমা যখন তৈরি হয় তখন কিন্তু একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে, বা যদি সে ভুল পাওয়ার সেট করে দেয় তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। ডাক্তারবাবু যখন দেখেছে তখন ঠিকটা দেখেছে, কাজ দিয়ে আপনার কোন পাওয়ারটা লাগবে সেটা পারফেক্ট করে দিয়েছে, কিন্তু যখন বানিয়ে ফেলেছেন চশমাটা তখন তো আর চেক করা হয়নি যে আপনার পাওয়ারটা যেটা লিখেছেন ডাক্তারবাবু সেম পাওয়ার আছে কিনা। জেনারেলি কোথাও এই জিনিসটা চেক করে না, তো সেটা একটা হতে পারে। এছাড়া যদি রেটিনায় অন্য কোনো প্রবলেম হয়ে থাকে যার জন্য আপনার দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদাতে আমাদের এখানে এমন এমন পেশেন্ট আসছে যাদের ধরুন একদম অলমোস্ট মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে ভিশন, ঠিক আছে, সেই রকম পেশেন্ট কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট পেয়েছে, সে দেখতে পাচ্ছে। তো সেই সবের জন্য কিন্তু আপনার একবার আসতে হবে, এসে দেখাতে হবে ডাক্তারবাবুদের। দেখানোর পর ওনারা সাজেস্ট করবে যে আপনার জন্য কোন ট্রিটমেন্টটা ভালো। এবং চোখের জন্য কিন্তু নেত্রতর্পণ বলে একটা কিন্তু ট্রিটমেন্ট হয় পঞ্চকর্মা থেরাপির, সেই থেরাপিটা দিলে কিন্তু চোখের বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু ঠিক হতে থাকে। তো আপনি হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। চোখের সমস্যা হোক, দাঁতের সমস্যা হোক, স্কিন, হেয়ার, যে কোনো ইন্টারনাল প্রবলেম সব কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ডক্টর ভাদুরী যেটা বলছিলেন, মেচেদার দাগ লিভার থেকে হয়। হ্যাঁ, তো এই যে আমরা যে পেশেন্টগুলো পাই মেচেদার দাগ, দেখবেন গালের ওপরে কালো কালো হয়ে থাকে, অনেক সময় সেগুলো বাড়তে বাড়তে নাকের ওপরে চলে আসে এবং দেখতে খারাপ লাগে। অনেকে এটা খুব দুঃখ ফিল করে যে আমার মুখের মধ্যে এরকম দাগ হয়ে গেল। তো সেই জিনিসটা দেখা গেছে যাদের ওই প্রবলেমটা আছে তাদের অন্য যেটাই প্রবলেম থাকুক না কেন, দেখা যায় যে তাদের কিন্তু লিভারটা খুব গরম হয়ে থাকে, এবং লিভার গরম হয় বলে কিন্তু মাথাও গরম হয়ে থাকে, ঠিক আছে, তার মানে লিভারের সমস্যা হচ্ছে। তো লিভারকে হেলদি রাখতে না পারলে তাহলে কিন্তু স্কিনের আমাদের বিভিন্ন সমস্যা আসবে। তারপরে ধরুন সেতির যে সমস্যাটা, সেতির সমস্যা যেটা, ওটাও কিন্তু ডিসকালারেশন স্কিনের হয়। কি হাইপোপিগমেন্টেশন, মানে পিগমেন্ট মানে স্কিনের রংটা নর্মাল স্কিনের যে রং তার থেকে সাদা হতে থাকে। তো এটাও কিন্তু লিভারের একটা সমস্যা। এবং এই সবগুলো প্রবলেমই যদি ঠিক করতে হয়, ওষুধের পাশাপাশি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে খাদ্য খাবারের ধরন, সেটাকে আপনার কিন্তু ঠিক রাখতেই হবে। সেটা যদি ঠিক না রাখেন তাহলে লিভারটা ঠিক থাকবে না, এবং লিভারটা ঠিক না থাকলে এই প্রবলেমগুলো কিন্তু যাবে না। বাহ, লিভারের যত্ন নিন। এবং আমাদের কিন্তু লা এলিগ্যান্সের প্রোডাক্টগুলো রয়েছে স্কিনের এবং হেয়ারের, সেগুলো আপনারা ঘরে বসেও পেতে পারেন। তাই হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন কিন্তু সবাই। হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য খোলা, সর্বত্র খোলা, আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন। আর এই সিজন চেঞ্জে ডক্টর খান কি কি ধরনের পেটের রোগ নিয়ে ম্যাক্সিমাম লোক আসছেন এখন? দেখুন, যেমন এখন সামার মানে গরমকাল, হ্যাঁ, তো গরমকালে পেটের রোগ বলতে গেলে ওই মানে বদহজম, গ্যাস অ্যাসিডিটি, বুক জ্বালা, গলা জ্বালা, এই সমস্যাগুলো নিয়েই লোকজন আসছে বেশি। গরমকালে যেহেতু একটু মানে জল কম খাওয়াবে যদি কারো হয়ে থাকে আর কি, কিন্তু ওয়াটার ইনটেক 4 লিটার তো অ্যাকচুয়ালি আমাদের উচিত মিনিমাম অ্যাটলিস্ট 4 লিটার জল এই মুহূর্তে খাওয়া সবারই পার ডে। কিন্তু এখন কেউ যদি ঠিকঠাক করে জল না খায়, তার সোয়েটিং হচ্ছে, তার সোয়েটিং হওয়ার পর তার তো শরীরে যে জলটা খাচ্ছে বেরিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেউ যদি সেই ঠিকঠাক করে জল না খায় সেখানে একটা গলা বুক জ্বালা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, এই গরমকালে যেটা হয় বেশিরভাগ এই গলা বুক জ্বালা, গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হয়ে থাকে আর। আচ্ছা, জল খাওয়াটা মানে ফুটিয়ে খেলে কি ভালো যাদের পেটের রোগ আছে? হ্যাঁ, পেটের রোগ তাহলে ফুটিয়ে খাওয়া ভালো, কিন্তু এই মুহূর্তে গরমকালে যদি আমি কাউকে বলি ফুটিয়ে জল খেতে, সে তো সেটা চাইবে না। ফুটিয়ে ঠান্ডা করে যদি খাই আমরা, ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াটা ভালো। কোনো জায়গায় যদি জল কারোর যদি বাড়িতে ফিল্টার না থাকে, কারোর যদি ওই জায়গার জল খারাপ হয়, মানে খারাপ বলতে জলটা কড়া হয় বা জলে একটু আয়রন বেশি থাকে, তাহলে অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া উচিত। ফুটিয়ে ঠান্ডা করে ঠান্ডা মানে এরকম না ফুটিয়ে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করা, নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে খাওয়া উচিত যদি সেই জায়গায় জল খারাপ হয় অবশ্যই। আর যদি কারো পেটের সমস্যা থাকে তার তো অবশ্যই উচিত সারাদিনে একবার ফুটিয়ে জল খাওয়া, হোক রাত্রে শোয়ার আগে হোক বা সকালে ঘুম থেকে উঠে হোক, একবার দুবার তো সারাদিন তার খাওয়া উচিত উষ্ণতা মেনে, যাতে তার মানে পেট পরিষ্কার থাকে আর কি। গরম জল আমাদের পেট পরিষ্কার করতে খুব কাজে লাগে। আচ্ছা, তার মানে যাদের পটি ক্লিয়ার হচ্ছে না তাদের আপনি অ্যাডভাইস করবেন গরম জল খাওয়াটা? হ্যাঁ,
সাথে ধরুন সে বেলের শরবত খেলো, মানে বেল আমাদের পটি ক্লিয়ার করতে খুব সাহায্য করে আর কি। যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে বেল ফল হিসেবে বলুন, বেলের শরবত বলুন, পটি ক্লিয়ার করতে খুব, পেটের সিদ্ধির জন্য বেল খুব উপকারী। তো বেলের শরবত খেলেও তার পেট পরিষ্কার হয়ে যাবে আর কি। আচ্ছা, আর অবশ্যই কিন্তু একটু এক্সারসাইজ করা কি ঠিক? মানে পেটের রোগে, যারা ক্রনিক পেটের রোগে ভুগছেন, বছরের পর বছর ট্রিটমেন্ট তো হবেই আয়ুর্বেদে, তার পাশাপাশি আমাদের যোগা থেরাপি, পঞ্চকর্মা বললেন, এবং তার পাশাপাশি ধ্যান, প্রাণায়াম, মেডিটেশন, এগুলোও বোধহয় খুব ভালো, আর একটু হাঁটাহাঁটি, এক্সারসাইজ এগুলো দরকার পড়ে। এক্সারসাইজ বলতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বডি স্ট্রেচিং, মানে ফ্রি হ্যান্ড, এরকম না যে খুব হাই এক্সারসাইজ করতে হবে, কার্ডিও করতে হবে, এসব ব্যাপার কিছু না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড হাঁটাচলা করুক সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা অবশ্যই 8টা-9টা না, সেটা হচ্ছে সকাল 5টা-6টার দিক করে, যখন জাস্ট সকালটা সবে হয়েছে আর কি, 6টার মধ্যে সে যদি একটু হাঁটাচলা করে, মিনিমাম আধা ঘন্টা যদি হাঁটাচলা করে, তো সেটা তার জন্য ভালো আর কি। আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি যে আমাদের খাবারের দিকটা কি কি লক্ষ্য রাখা উচিত, খাবারের দিকটা সেটা একটু বলুন কাইন্ডলি। খাবারের দিকে এখন তো খাবে কি খাবে না যারা পেটের রোগে ভুগছেন? এখন তো বাজারে রেডিমেড মশলা পাওয়া যায়, তো রেডিমেড স্পাইসিটা, মানে স্পাইসটা না কিনে কেউ যদি সেটাকে মানে গুঁড়িয়ে যে মশলা আগেকার দিনে পাওয়া যেত আর কি, সেই মশলা যদি কেউ খাবারে, অবশ্যই স্পাইসি কম ইউজ করতে হবে, যেটুকু ইউজ করুক, সেটা যেমন রেডিমেড মশলা না হয় আর কি। আর অ্যানিমেল প্রোটিন, মানে ধরুন মাছ, মাংস, ডিম রেগুলার না খেয়ে সপ্তাহে 1 বা 2 দিন একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুক। এরকম না যে নিরামিষ খেলে তার শরীরে শক্তি আসবে না, বা নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, এরকমও দেখা যায় যে নিরামিষ খেলেও সে সুস্থ থাকতে পারে। তো কেউ যদি এরকম ভেবে থাকে যে আমিষেই একমাত্র সুস্থ হবে, বা আমিষ খেলেই তার বডি ঠিক থাকবে, তার বডি স্ট্রেংথ থাকবে, এটা নয়। নিরামিষ খাবারও থাকে, তো আমিষ খাবার খেলেও সেটা লিমিটে খেতে হবে। এরকম না যে দিনে 2 বেলা মাছ, মাংস, ডিম খাবে, সেটা 1 বেলা খেলো। রোজ মাংস, চিকেন না খেয়ে, মানে রোজ মাংস না খেয়ে সেটা সপ্তাহে 1 দিন খেলো। আর মাছ, ডিমেও খেলো, কিন্তু সপ্তাহে 1-2 দিন তাকে নিরামিষ খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, বেশি বেশি ভেজিস খেতে হবে, গ্রিন ভেজিটেবলস খেতে হবে, তাহলে সেটা তার জন্য ভালো। আচ্ছা ডক্টর ভাদুরী, পেটের রোগ থাকলে কি চুলের সমস্যাও দেখা যায় বেশি? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন ওটা। দেখুন, আমরা বলি না যে পেটের থেকেই সব রোগের সৃষ্টি, তেমন কিন্তু চুলের সমস্যাও কিন্তু দেখা যায়। যদি ধরুন চুলের যে সমস্যাগুলো, অনেকগুলো কারণ থাকে, কিছু কিছু কারণ থাকে যে ধরুন হরমোনাল ব্যাপার, ঠিক আছে, কিছু হরমোন আছে যেগুলোর জন্য কিন্তু চুল পড়তে থাকে বেশি, এবং চুলের গ্রোথেরও রেস্ট্রিক্টেড হয়ে যায়। আবার অনেক সময় দেখি যে আমরা জেনেটিক ফ্যাক্টরও বলা হয়, যে বাবা মা বা সেই মানে আগের জেনারেশনে কারো যদি থেকে থাকে, তাদের থেকেও কিন্তু পরের জেনারেশনে ওটা হেরিটেড হয়ে যায়। তো যাই হোক, এগুলো ছাড়া নর্মাল যেগুলো কারণ, সাধারণ কারণ যেগুলোর কারণে চুল পড়তে পারে, বা ধরুন চুল পেকে যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে দেখা গেছে পেটের কিন্তু সমস্যা যদি থাকে, এই যে আমরা যদি বলি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চুল পড়ার ব্যাপারটা কিন্তু বেড়ে যায়, কারণ চুল তখন কিন্তু পুষ্টি পায় না। যখনই আমাদের পেটের মধ্যে আমের সৃষ্টি হবে, দেখবেন তাদের সাধারণত শরীরটা একটা কেমন গ্লো নেই, খিটখিটে একটা মানে চেহারা, কাট চেহারা, তার মধ্যে সৌন্দর্য বোধ, মানে সৌন্দর্যটা থাকে না, নষ্ট হয়ে যায়, কারণ সেই আম থেকে মানে বডি ডেভেলপ করে না, কারণ সে পুষ্টি পাচ্ছে না, শরীরটা যাই খাচ্ছে পটি হয়ে যাচ্ছে, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, সেটা মানে পুষ্টিগত ব্যাপারটা থাকছে না সেখানে, সেটা কিন্তু তার জন্য শরীর ভেঙে যায়। এমনি চুলও কিন্তু পড়া শুরু করে, সেখানে চুল কিন্তু পড়বে যদি পেটের সমস্যা থাকে। এটার জন্যই যাদের ধরুন চুল পড়ছে, মাথায় এটাও রাখবেন যে আপনি হয়তো ভাবতে পারেন চুল পড়ছে, কেন পড়ছে, কি পড়ছে, হ্যাঁ ওষুধ তো খেতে হবে, কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, বা ডাক্তারবাবুদের যখন প্রশ্ন করবে এটাও মন দিয়ে বলবেন যে আমার কিন্তু পেটের সমস্যা আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, হয়তো দেখা গেল পেটের সমস্যা থেকেই চুলটা বেশি পড়ছে। আচ্ছা আচ্ছা, গল ব্লাডার অনেকের বাদ হয় স্টোন থাকাকালীন, কেন স্টোন ফর্ম করে ডক্টর খান? এবং এই গল ব্লাডার বাদ হলে অনেকে বলছে কিছুই খেতে পারি না, মুখে রুচি নেই, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হজম হচ্ছে না, এগুলো কি দেখা যায় গল ব্লাডার বাদ হয়ে গেলে? আর স্টোনটা আগে বলুন, কেন স্টোনটা ফর্ম করে? গল ব্লাডার স্টোন ফর্ম করে, অ্যাকচুয়ালি গল ব্লাডার আমাদের মেটাবলিক সিস্টেমটাকে পুরো মানে সাহায্য করে, এবং প্যানক্রিয়াস সাহায্য করে, গল ব্লাডারও সাহায্য করে মেটাবলিক সিস্টেমটাকে ঠিকঠাক করে চালাতে। তো এবারে কারো যদি গল স্টোন হয়, কারণ গল ব্লাডার, কারণ সেইখানে যদি কারো স্টাক মানে স্লাইজ তৈরি হয়, প্রথমে তো স্টোন হয় না, প্রথমে একটা স্লাইজ তৈরি হয়, দিয়ে সেটা একটা ক্রিস্টাল হয়ে সেটা স্টোন হয়। তো দীর্ঘদিন ধরে তার কারোর যদি কোনো প্রবলেম থাকে খাওয়া দাওয়াতে,
মানে ধরুন প্যানক্রিয়াসের প্রবলেম আসছে বা ফ্যাটি লিভার আছে, তার গল ব্লাডার স্টোন আসতে পারে। তো অনেক সময় এটা পেন হয় বা পেনলেসও হতে পারে। অনেক সময় পেন থাকলে তো বোঝা যায় যে একটা ব্যথা করছে পেটে, কি হয়েছে, ইউএসজি করে দেখি, ইউএসজি করলে তার গল স্টোন ধরা পড়ছে, আর অনেক সময় দেখা যায় না। তো যে ক্ষেত্রে প্রবলেম মানে পেনলেস থাকে সেক্ষেত্রে বোঝা যায় না, টেস্ট করলে তখনই বোঝা যায়। তো গল ব্লাডার স্টোনটা যদি সেরকম মানে ধরুন প্রথম হয়েছে তার, সে যদি প্রথমে চিকিৎসা করতে আসে তার সেটা সমাধান হয়ে যাবে। অনেক দেরি না করে তুই তাড়াতাড়ি এসে চিকিৎসা করায় তো সেটা গল ব্লাডার স্টোন বাই মেডিসিনে সেটা মানে বেরিয়ে যাবে আর কি। সেরকম না যে সেটাকে অপারেশন করতে হবে। আর হ্যাঁ, বাদ চলে গেলে শরীরের যে কোনো জিনিসই, শরীরের যে কোনো অর্গান যদি বাদ চলে যায় সেটা তো শরীরে একটা বাজে এফেক্টই পড়ে। গল ব্লাডারের কাজ তো অন্যকে করতে হবে, সেটা গল ব্লাডারকে করতে হবে। সেটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় সার্জারি করে, তো সেটা শরীরের বাকি অর্গানগুলোকে একটা প্রবলেম সৃষ্টি করে আর। আচ্ছা, গল ব্লাডার বাদ হলে তাহলে আরো কি খাবারের দিকে বেশি করে লক্ষ্য রাখতে হবে? মানে স্পাইসি খাবার, অয়েলি খাবার একদমই চলবে না? তখন তো একদমই চলবে না। গল ব্লাডার বাদ হয়ে গেলে এগুলো একদমই চলবে না, এগুলো পুরোপুরি লক্ষ্য রাখতে হবে। তখন খুব মেনটেন করে খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, আবারও বলে দিই, হেল্পলাইন নাম্বারটা আপনারা লিখে রাখুন 9830235527 অথবা 37। কলকাতায় আমাদের চেম্বার রয়েছে ল্যান্সডাউন, খিদিরপুর এবং অবশ্যই কিন্তু হাতিবাগান এবং মধ্যমগ্রাম, আর হেড অফিস মধ্যমগ্রামে সপ্তাহে রেগুলারলি পাচ্ছেন। আর আমাদের আমতলাতে চেম্বার, যেটা দক্ষিণ 24 পরগনার মানুষদের জন্য খুব সুবিধা হয়। আমতলাতে সবাই চলে আসতে পারবেন। ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা আর নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম। আমতলা হচ্ছে এদিক দিয়ে যারা আসবেন দক্ষিণ কলকাতার মানুষ, বেহালা, ঠাকুরপুকুর, তারপর জোকা, তারপরে আমতলা। আবার ডায়মন্ড হারবারের লোকরা প্রচুর আমতলায় আসছেন। আমতলাটা সাউথ 24 পরগনার জন্য খুব ভালো। মধ্যমগ্রামেও চেম্বার। এবার হাওড়াটা বলে দিই, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর। পেটের রোগ নিয়ে আলোচনা করলাম ঠিকই, কিন্তু আপনারা যে কোনো রোগ নিয়ে কথা বলতে পারবেন হেল্পলাইন নাম্বারে। জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি হবে। তারা এক্সপার্ট, যারা ফোন ধরেন তারা কিন্তু খুব এক্সপার্ট। সুতরাং আপনারা জেনে নিয়ে আপনারা কিন্তু যেটা আপনাদের কাছে হবে চলে আসতে পারবেন। আর আমাদের কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। আমি এবার একটু বলে দিই আপনাদের, অবশ্যই কিন্তু আমাদের বাইরের চেম্বারগুলো কোন কোন ডাক্তারবাবুদের কবে মানে কোথায় পাচ্ছেন আপনারা একটু নোট করে নিন, কিন্তু এটা সুবিধা হবে আপনাদের। বনগাঁতে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তিনি থাকছেন আসানসোলে। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন কাকদ্বীপে, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে আবার ডক্টর বি শর্মা থাকবেন, বোলপুরে বি শর্মা। এই মাসেরটা আমি বলে দিচ্ছি, এই রানিং মান্থে আপনারা কোন চেম্বারে কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন। কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা হলদিয়াতে। এছাড়া অবশ্যই কিন্তু আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল। এগুলো আমাদের বাইরের চেম্বারগুলো বললাম। অল ওভার ইন্ডিয়া বিভিন্ন স্টেটে আমাদের চেম্বার, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলে তো সব ডিস্ট্রিক্টগুলোতেই প্রায় এনবিপির চেম্বার আছে। আর হাওড়া কলকাতায় রেগুলার চেম্বার। আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখুন, পঞ্চকর্মা ট্রিটমেন্টটা করান। পেটের রোগ নিয়ে আলোচনা করলাম, কিন্তু পঞ্চকর্মা টক্সিন ফ্রি করেন। অনেক ক্ষেত্রে আমি শুনেছি আমাদের ডাক্তারবাবুরা বলেন প্রোগ্রামে যে পঞ্চকর্মা কিন্তু এমনিতেও লোক এসে করে যাচ্ছেন নিজেকে ভালো রাখার জন্য। অনেক ব্যাপার আছে, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, মেডিসিন সব মিলিয়ে আপনাকে একটা সুস্থ জীবন উপহার দেবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দুজনকেই ধন্যবাদ। শেষ করলাম আজকের মতো, আবার দেখা হবে, সময় শেষ এখনকার মতো। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে হেল্পলাইনে সবাই ফোন করে নিন। ধন্যবাদ।